বাংলাদেশ বনাম হংকং এটি শুধুমাত্র 3 পয়েন্টের ম্যাচ নয়, এটি বাংলাদেশ ফুটবলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের রেসে টিকে থাকার ম্যাচ, বিশ্বমঞ্চে হামজা সুমিতদের মান সম্মান রক্ষার ম্যাচ। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি হংকংয়ের বিপক্ষের এই ম্যাচ জিততে পারে? তবে জিততে পারলো সেটি আসলে কিভাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ কি স্ট্র্যাটেজিতে খেললে হংকংয়ের বিপক্ষের ম্যাচে জয় লাভ করতে পারে। আশা করি সঙ্গেই থাকবেন। বাংলাদেশ যদি হংকংয়ের বিপক্ষের এই ম্যাচ জিততে চায়, তাহলে বাংলাদেশকে প্রথমেই জানতে হবে হংকং কি ধরনের ফুটবল খেলে এবং হংকংয়ের দুর্বল জায়গাগুলো কোনটা, এবং বাংলাদেশের যে দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলোকে আসলে কিভাবে কাভার আপ করতে হবে। সো আমরা জেনে নিব কি ধরনের ফুটবল হংকং খেলে থাকে। হংকং মেনলি ডিফেন্সলি নিজেদের শক্ত অবস্থান রেখে খেলে এবং ডিফেন্স লাইন থেকে মিডফিল্ড পর্যন্ত ছোট ছোট পাসে তারা খেলা বড় করার চেষ্টা করে এবং সুযোগ পেলেই তারা টেকনিক্যালি গোল করার যেই প্রচেষ্টা সেটা কিন্তু বজিয়ে রাখে। সো এই জায়গাতে বাংলাদেশকে যেটা করতে হবে, প্রথমত বাংলাদেশকে কাউন্টার অ্যাটাকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ হংকং যখন মাঝফিল্ড থেকে আসলে ছোট ছোট ফাসে বল বিল্ড আপ করার চেষ্টা করবে, তখন যদি বাংলাদেশের মিডফিল্ডাররা বল রিড করে তাদের থেকে বল কেড়ে নিয়ে আসলে বাংলাদেশের উইংগুলোর মধ্য দিয়ে আসলে দ্রুত অ্যাটাকে যেতে পারে, এই ক্ষেত্রে যদি গোলের চান্স ক্রিয়েট করতে পারে বা গোল করতে পারে, হংকংয়ের যে মনোবল সেটা কিন্তু ভেঙে যাবে এবং তাদের ডিফেন্স লাইনের অবস্থা কিন্তু চুরমাচুর। এবং এই জায়গাতে এই সুযোগগুলো আসলে বাংলাদেশ কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত সেট পিচগুলোকে আসলে কাজে লাগাতে হবে। হংকং ডিফেন্সিভলি অনেক বেশি স্ট্রং হলেও সেট পিচে তারা অনেক বেশি দুর্বল, এবং এই জায়গাতে বাংলাদেশের একটা প্লাস পয়েন্টে রয়েছে। বিগত ম্যাচগুলোতে বাংলাদেশ আপনি পর্যালোচনা করে দেখবেন যে ধরনের গোলগুলো করেছে বা যেই গোলগুলো করেছে তার বেশিরভাগই এসেছে সেট পিচ থেকে। এই জন্য কোচ হাবিয়ার কাবরেরাকে জামাল ভুঁইয়াকে অবশ্যই শুরু থেকে আসলে দলে রাখতে হবে। শেষ ম্যাচে আমরা সিঙ্গাপুরের সাথে দেখেছি যে অনেকগুলো সেট পিচ পেয়েও আসলে জামাল ভুঁইয়া ছিল না, বিধায় ভালো জায়গায় বল ক্রস করতে না পারে আসলে বাংলাদেশ আউটফুট বের করতে পারে নাই। শেখ মুরসালিন 8-9টার মতো কর্নার নিয়েছিল, একটাও আসলে ফলশ্রুত হয়নি। তো এই জায়গাতে জামাল ভুঁইয়াকে অবশ্যই রাখতে হবে, এবং জামাল ভুঁইয়া যে আসলে সেট পিচে কতটা কার্যকারী সেগুলো তো বিগত ম্যাচগুলোতে আপনারা আশা করি দেখেছেন। এবং তৃতীয়ত হচ্ছে মিডফিল্ডে নিজেদের অবস্থান শক্ত রাখা। বাংলাদেশের মিডফিল্ড বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা বললেও আসলে ভুল হবে না, যেখানে হামজা, সমিত, জামাল, কাজিম সাদের মতো ফুটবলাররা রয়েছে। এদের এই যে ইনক্লুশন বা এদের থাকা অবস্থায় যদি বাংলাদেশ মিডফিল্ডে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখতে পারে, কথায় বলে আসলে মিডফিল্ড যাদের কন্ট্রোলে, খেলা আসলে তাদের কন্ট্রোলেই থাকে। তো এখন কথা হচ্ছে এই যে 3টা পয়েন্ট বললাম, এগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের দুর্বলতা। বাংলাদেশের দুর্বল জায়গাটা হচ্ছে বাংলাদেশের যে ডিফেন্স লাইন। তো হংকং যে ধরনের ফুটবল খেলে তারা হচ্ছে টেকনিক্যালি গোল করার চেষ্টা করে এবং হঠাৎ হঠাৎ শট নেয়। তো এই জায়গাতে বাংলাদেশের যে দুইজন সেন্টার ব্যাক রয়েছেন তাদের আসলে বিশেষভাবে মনোযোগী হতে হবে এবং গোলকিপারকে পুরো 90 মিনিট আসলে তার মনোযোগ খেলার মধ্যেই রাখতে হবে। অন্যথায় আসলে আহ হিতে বিপরীত হতে পারে এবং যে ফলাফল সেটা আসলে ভিন্ন হতে পারে। সো বাংলাদেশ যদি ডিফেন্সিভলি ভালো খেলে, সেন্টার ব্যাকরা যদি তাদের ফরওয়ার্ডদেরকে ভালোভাবে মার্কিং করে রাখতে পারে এবং গোলকিপার যদি তার কাজটা ঠিকঠাক করে দেয়, তাহলে বাংলাদেশের এই ম্যাচে কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে। দিন শেষে মাঠের খেলাই আসলে বুঝিয়ে দেয় কে জয়ী হবে বা কে পরাজয়। এই খেলার পূর্বে আসলে এসব বলা দায়। তো আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই ম্যাচে জিততে পারবে কিনা সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমরা আত্মবিশ্বাসী, মাঠে তারা 11 জন খেলবে এবং 18 কোটি ভক্ত আমরা মাঠের বাইরে থেকে তাদেরকে সমর্থন দিব। আশা করছি বাংলাদেশ এই ম্যাচ জয় নিয়ে ফিরবে এবং নিজেদের আত্মবিশ্বাস পুনরায় ফিরে পাবে। হামজা, সৌমিত্রা আবারও হাসবে, তাদের সাথে হাসবে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।